শনির দশা কি রাহু কেতু ভয় পেও না আর, যুক্তি আর বিচারে তিনি দেখান জয়ের দ্বার। ঠিক কোষ্ঠী সঠিক বিচার নিখুঁত গণনা ক্ষম, আবির শাস্ত্রী জ্যোতিষ জগতে এক অনন্য নাম। নাম 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 নাম। নমস্কার, সফলতার দিশারি অনুষ্ঠান আপনাদের সকলকে জানাই স্বাগত। সফলতার দিশারি মানুষের ভালো থাকার অনুষ্ঠান, মানুষকে ভালো রাখার অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান ভেরি ইম্পর্টেন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ কিছু আলোচনা রয়েছে আজকে অনুষ্ঠানে আপনাদের জন্য। এই অনুষ্ঠান আপনারা যারা আমার অনুষ্ঠান রেগুলার ফলো করেন তারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা নিয়মিত আলোচনা করে থাকি বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র নিয়ে। বাস্তুশাস্ত্রের যে বিভিন্ন দিক বা বিভিন্ন দিকের যে ভূমিকা এবং আমাদের জ্যোতিষীয় যে গ্রহ এবং নক্ষত্রের যে পজিশন, তার যে প্লেসমেন্ট এবং তার যে ইম্প্যাক্ট আমাদের হিউম্যান লাইফের ওপর, এই নিয়েই আমার আলোচনা থাকে। এবং সর্বোপরি যেটা আমার দীর্ঘদিনের রিসার্চ, যেটা আমার দীর্ঘদিনের গবেষণা, যেটা আমার দীর্ঘদিনের পড়াশোনা, দ্যাট ইজ অ্যাস্ট্রো বাস্তু মেথড। যারা হয়তো আজকে অনুষ্ঠান আমার নতুন দেখছেন, একটু বলে রাখবো, আমাদের জন্ম ছকের সাথে যখন বাস্তুর প্ল্যানেটরি ইনফ্লুয়েন্সকে কানেক্ট করা হয়, অর্থাৎ আমাদের যে নির্দিষ্ট জন্মকুষ্ঠি রয়েছে, নির্দিষ্ট জন্মছক রয়েছে, তার সেখানে যে 9টি গ্রহের প্লেসমেন্ট এবং 12টি রাশির যে অধিপতি গ্রহ রয়েছে, সেই 9টি গ্রহের যে প্লেসমেন্ট, তার সাথে আপনি যে গৃহ, যে বাসস্থান, যে ভবন, যে অট্টালিকায় বাস করছেন, তার যে বিভিন্ন দিকগুলি রয়েছে, সেখানেও কিন্তু এই গ্রহদের প্লেসমেন্ট রয়েছে। বা অ্যাজ পার ইয়োর হরোস্কোপ, অ্যাজ পার আপনার জন্মছক, সেখানেও কিন্তু গ্রহগত অবস্থান হয়ে রয়েছে। এই জায়গাটাকে কানেক্ট করা, দ্যাট ইজ কল্ড অ্যাস্ট্রো বাস্তু মেথড। আজকে যে বিষয়টা আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা, বা যে বিষয়টা আজকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করব, সেটা হচ্ছে একটা মানুষ বা একটা সাধারণ মানুষ তার সারা জীবনের সঞ্চয়, কখনো কখনো ধার দেনা, কখনো কখনো জমি জায়গা বিক্রি করেও একটা অট্টালিকা, একটা গৃহ, একটা বাড়ি, একটা প্রাসাদ তৈরি করে বা একটি ফ্ল্যাট কেনে। বাট আপনি কি জানেন যে আপনি যে এই বাড়ি তৈরি করছেন বা আপনি যে বাস্তু তৈরি করছেন, ভিত পুজো কোন সময় করা উচিত? ভিত পুজোর কিন্তু একটা বিশেষ গুরুত্ব রয়েছে, বা ভিত পুজো বা বাড়ি গৃহ আরম্ভ, তার কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ তিথি, নক্ষত্র বা সময় রয়েছে। আমরা যদি বাংলা 12টা মাসের হিসাবে যাই, আমি আজকে আপনাদের জানাবো কোন কোন মাসে ভিত পুজো করা শুভ এবং কোন কোন মাসে ভিত পুজো বা গৃহ আরম্ভ করা অত্যন্ত অশুভ মানা হয়। আমাদের বাস্তুশাস্ত্র অনুযায়ী বা হিন্দু শাস্ত্র অনুযায়ী বৈশাখ মাস, আপনারা দেখতে পাবেন টিভি স্ক্রিনের মধ্যে, বৈশাখ মাস ভিত পুজোর জন্য অত্যন্ত শুভ হিসাবে মানা হয়। আষাঢ় মাস ভিত পুজোর জন্য অত্যন্ত শুভ হিসাবে মানা হয়। শ্রাবণ মাস ভিত পুজোর জন্য বা গৃহ আরম্ভের জন্য অত্যন্ত শুভ হিসেবে মানা হয়। এবং তার সাথে সাথে কার্তিক মাস, এই সময় ভিত পুজো বা গৃহ আরম্ভ করলে পরিবারের সুখ, সমৃদ্ধি, উন্নতি, আর্থিক ডেভেলপমেন্ট ভীষণ পরিমাণে কিন্তু নিয়ে আসা যায়। অঘ্রাণ মাস এবং ফাল্গুন মাস, ফাল্গুন মাসে যদি আপনি ভিত পুজো বা গৃহ আরম্ভ শুরু করেন, পরিবারের সুখ, সমৃদ্ধি, আনন্দ, আমি একটু রিকোয়েস্ট করবো টিভি স্ক্রিন আপনাদের দেখানোর জন্য ডায়াগ্রামের মাধ্যমে, পরিবারের সুখ, সমৃদ্ধি, আনন্দ, এগুলো কিন্তু ভিত পুজোর মানে এই সময় যদি ভিত পুজো করা হয় তাহলে কিন্তু ভীষণ শুভ মানা হয়। ভিত পুজোর জন্য সোমবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার, ভিত পুজো এবং গৃহপ্রবেশ দুটোর ক্ষেত্রেই এই 4টে বার, অর্থাৎ মঙ্গলবার, শনিবার এবং রবিবার চিরকাল কিন্তু বর্জনীয় ভিত পুজোর ক্ষেত্রে। তাহলে কোন কোন মাস ভিত পুজোর জন্য শুভ মানা হলো? বৈশাখ মাস, আষাঢ় মাস, শ্রাবণ মাস, কার্তিক মাস এবং অঘ্রাণ মাস ভিত পুজোর জন্য কিন্তু অত্যন্ত শুভ মানা হয়। ভিত পুজোর জন্য অত্যন্ত শুভ। এই সময় যদি আপনি গৃহ আরম্ভ বা ভিত পুজো করতে পারেন, তাহলে কিন্তু আপনার বাড়িতে আর্থিক উন্নতি, সুখ সমৃদ্ধি, মানসিক শান্তি এবং শারীরিক সুখ লাভ করা যায়। এবার কোন কোন মাসে ভিত পুজো করলে বাস্তুতে অমঙ্গল ঘটতে পারে, কোন কোন মাসে ভিত পুজো করলে বাস্তুতে কি কি ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে, আসবো ডিটেলস আলোচনায়। তার আগে অবশ্যই দেখে নেবো কেউ আছেন ফোনে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে? হ্যালো হ্যালো, ব্যাড লাক, কোনোভাবে হয়তো লাইনটি ডিসকানেক্ট হয়ে গেছে। এমনি ফোনের ঝড়, লক্ষ লক্ষ মানুষের ভিড়ে কষ্ট করে লাইন পাওয়া, তার মধ্যে সবথেকে বড় ব্যাড লাক এই লাইন পেয়েও ফোন কেটে যাওয়া। যাই হোক, চেষ্টা করতে থাকুন, যিনি লাইনে পেয়েছিলেন আবারও চেষ্টা করতে থাকুন। আসবো ডিটেলস আলোচনায়। যে আলোচনা আমরা ছিলাম, আবারও আমি আপনাদের দেখাবো, আমি একটু রিকোয়েস্ট করবো দেখানোর জন্য যে কোন কোন মাসে ভিত পুজো করলে আপনার বাস্তুতে কি কি ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে। প্রথমেই আসবো চৈত্র মাস। চৈত্র মাসে যদি আপনার বাড়িতে ভিত পুজো হয় বা চৈত্র মাসে যদি গৃহ আরম্ভ শুরু হয়,
তাহলে পরিবারের সদস্যদের মধ্যে কিন্তু রোগ জ্বালা ব্যাধি, নানা রকম রোগ জ্বালা, শোক, রোগের পেছনে অর্থ ব্যয়, এগুলো কিন্তু লেগেই থাকবে। ভাদ্র মাসে যদি ভিত পুজো বা ভাদ্র মাসে যদি গৃহ আরম্ভ করা হয়, সেক্ষেত্রে কিন্তু আর্থিক ক্ষয়ক্ষতি, বাড়িতে পশু থাকলে বা গবাদি পশু থাকলে গবাদি পশুর ক্ষয়ক্ষতি, স্ত্রীর রোগ ব্যাধি এবং পারিবারিক কলহ কিন্তু তৈরি হয়। পৌষ মাসে যদি ভিত পুজো হয়, চোর বা বাইরের মানুষের দ্বারা কিন্তু ক্ষতির ভয় থাকে, বা চোরের বাড়িতে কিন্তু চুরি পর্যন্ত হতে পারে, চুরি ডাকাতি হওয়া, এইগুলো কিন্তু হতে পারে। জ্যৈষ্ঠ মাসে যদি ভিত পুজো বা গৃহ আরম্ভ হয়, তাহলে গৃহকর্তা যিনি রয়েছেন, গৃহকর্তার কিন্তু প্রচণ্ড শারীরিক অসুবিধা, স্বাস্থ্যহানি এবং গৃহকর্তার শরীরের ওপর কিন্তু বড় ধরনের ডেঞ্জারাস ঘটনা কিন্তু ঘটতে পারে। আশ্বিন মাসে যদি ভিত পুজো হয়, অর্থ ক্ষতি, পশুর ক্ষতি, স্ত্রীর রোগ ব্যাধি, পারিবারিক কলহ। মাঘ মাসে যদি ভিত পুজো হয়, তাহলে কিন্তু বাড়িতে অগ্নি ভয় থাকে, ইলেকট্রিক্যাল এবং অগ্নি ভয় কিন্তু মাঘ মাসে যদি আপনার বাস্তুর ভিত পুজো হয় বা ভিত খনন কার্য হয় বা গৃহ আরম্ভ যদি হয়। এবার অনেকেই হয়তো যারা গ্রামের দিকে নিজের বাড়ি করছেন, তাদের ক্ষেত্রে এগুলো আপনি মেনটেন করতে পারছেন, কিন্তু যারা শহরের দিকে ফ্ল্যাট ক্রয় করছেন, আপনি তো জানেন না তার ভিত পুজো কখন হয়েছে বা গৃহ আরম্ভ কখন হয়েছে। দেখা যায় অনেক ক্ষেত্রে একটা বিল্ডিং, একটা ফ্ল্যাট, সেই বিল্ডিংটা কখন তৈরি হচ্ছে সেটাও আপনি জানেন না। আবার সাপোজ আমি এই যে বললাম বৈশাখ মাস ভিত পুজোর জন্য শুভ, যদি কোনোভাবে দেখা যায় যে আপনার অর্থাৎ গৃহকর্তা বা গৃহস্বামীর জন্মছকে বৈশাখ মাস তার জন্য নেগেটিভ হয়ে রয়েছে, বৈশাখ মাস তার জন্য ডিস্টার্ব, তাহলে সেক্ষেত্রে কিন্তু বৈশাখ মাস বর্জনীয়। ভিত পুজো কোন দিক থেকে শুরু হয়, খনন কার্য কোন জায়গা থেকে শুরু হয়, আসবো ডিটেলস আলোচনায়। তার আগে আবার দেখে নেবো কেউ আছেন লাইনে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে? আমি সাকরাইল থেকে দিলীপ পালাই বলছি, ঝাড়গ্রাম জেলা। সাকরাইল? হ্যাঁ, সাকরাইল। হাওড়া সাকরাইল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হাওড়া না না, ঝাড়গ্রাম সাকরাইল। ঝাড়গ্রাম, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আমি আপনার কাছে বহুবার গেছি, আমি একটা দুর্দান্ত উপকার পেয়েছি। শুনতে পাচ্ছি না, কথা কিছু শোনা যাচ্ছে না, আস্তে আস্তে বলুন, একটু জোরে বলুন। হ্যাঁ, আমি আপনার কাছে একটা দুর্দান্ত উপকার পেয়েছি, সেইটা জানানোর জন্য ফোনটা করেছি। কি নাম আপনার? আমার নাম দিলীপ পালই। দিলীপ পালই? হ্যাঁ হ্যাঁ। ঝাড়গ্রাম থেকে বলছেন? হ্যাঁ, ঝাড়গ্রাম। এসেছিলেন আমার কাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোন চেম্বারে এসেছিলেন, কতদিন আগে? আমি আপনার কাছে গেছিলাম আজ বছর 3 আগে, তারপরেও মাঝে মধ্যে টাচ করেছিলাম। আচ্ছা। করার পর আপনার এই জ্যৈষ্ঠ মাসের 23 তারিখে আমি আমার ভাইজিকে সুন্দর এবং সুষ্ঠুভাবে বিবাহ দিতে পেরেছি। ভাইজি? হ্যাঁ, ভাইজির জন্যই এসেছিলেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কোন চেম্বারে এসেছিলেন? আমি মেছেদা চেম্বারে গেছিলাম। মেছেদা চেম্বারে এসেছিলেন, 3 বছর আগে এসেছিলেন ভাইজির জন্য মেছেদা চেম্বারে। হ্যাঁ হ্যাঁ। সেই মুহূর্তে ভাইজির কি অবস্থা ছিল, আর আজকে ভাইজি ভালো আছে না মন্দ আছে, সেটা আপনি নিজে মুখে একটু জোরে বলুন। দুর্দান্ত রেজাল্ট। এবং আপনার রেমেডি যে কথা বলে, সেটা আমি হাতে প্রমাণ যে আবিশাস্ত্রী রেমেডি কথা বলে, তাই তো? হ্যাঁ, তাহলে হ্যাঁ, এই হ্যাঁ। মুহূর্তে যে সমস্ত দর্শক হ্যাঁ, বন্ধু বলুন। আপনার কথা শুনছে বা এই হ্যাঁ। অনুষ্ঠান দেখছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে আবিশাস্ত্রীর কাছে গেলে কাজ হয়? যারা সত্যিকারের অ্যাস্ট্রোলজি সম্পর্কে অভিজ্ঞতা আছে এবং অ্যাস্ট্রোলজি জানে, তাদেরকে তো বলার কোনো কথাই নাই। আর যারা আদৌ জানেনি, তারা অন্তত শুনে বুঝুক যে রেমেডি কি বলে, একবার তারা ট্রাই করলেই উপলব্ধি করতে পারবে। আমি যেখানে এইরকম জায়গা থেকে উঠে এসেছি, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে যদি কেউ এইরকম হয়ে গেছে, কেউ যদি সমস্যায় আছে, সে শুধু একবার আপনাকে টাচ করুক, দিলেই বুঝতে পারবে কি সমস্যা ছিল ভাইজির, কি সমস্যা ছিল। তার প্রথমত শারীরিক একটা সমস্যা ছিল, প্রথম কথা। দ্বিতীয় কথা, পড়ালেখা থেকে শুরু করে বিবাহ পর্যন্ত আমি একটা অন্যরকম টেনশনে ছিলাম। যেহেতু বিয়ে পর্যন্ত, বিয়ের জায়গা ডিস্টার্ব ছিল। হ্যাঁ, বিয়ের জায়গাটা প্রচন্ড ডিস্টার্ব ছিল। যেটা বিয়ে হয়েছে, এখন বিয়ে হয়েছে? হ্যাঁ হ্যাঁ, গত 23 তারিখ হয়ে গেছে। খালি আপনাকে মিষ্টি মুখটা করানো বাকি। 23 তারিখ মানে এই কোন মাসের? এই যে চলতি বছরের বৈশাখ মাস। চলতি বছরে বৈশাখের 23, এই লাস্ট কিছুদিন আগে? হ্যাঁ হ্যাঁ, তো রিসেন্ট খবর তো তাহলে আপনার একদম। হ্যাঁ 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 হ্যাঁ, হাতে নাতে প্রমাণ। হ্যাঁ হ্যাঁ। বিয়ে যে হলো, এত খুশি, এত ধুমধাম করে যে বিয়ে হলো, তো মিষ্টি কই? মিষ্টি শনিবার আমি যাচ্ছি আপনার চেম্বার। শনিবার আসবেন? আমি যাচ্ছি। শনিবার মিষ্টি নিয়ে খাই যাবেন। এত ভালো, এত উপকার, এত ভালো খবরটা, বিয়ে সব ঠিকঠাক মিটেছে তো? একদম। কোনো অসুবিধা হয়নি তো? অনুষ্ঠান সব ভালো মতন মিটেছে তো? হ্যাঁ হ্যাঁ, আপনি যা বলেছিলেন তাই হয়েছে। আমি যেটা বলবো সেটা হতে তো বাধ্য, সেটা আমি জানি, বাট আপনারা সব খুশি তো? আর আশেপাশে যারা আপনাদের ফ্যামিলি মেম্বার্স
ভাইজি বাপ ফ্যামিলি মেম্বাররা কি বলছে, খুশি তো সবাই? প্রত্যেকেই খুশি, দুর্দান্ত খুশি, এবং ছেলে একদম এক নম্বর। আপনি যেটা বলেছিলেন সেটাই হয়েছে। জামাই এক নম্বর জামাই তো, এক নম্বর, এক নম্বর জামাই করে দেবো। 3 বছর আগে এসছেন, প্রতিকারের ম্যাজিক আছে অ্যাস্ট্রোবাস্তু রেমেডি, আমি তো বলি বারবার করে। দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত। আজ জানবেন কার সম্পর্কে? তাহলে আপনি আর কি বলবো, আমার সম্পর্কেই বলুন একটু। বলুন বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 1968 সালের 7ই জানুয়ারি। 1968 সালে কত জানুয়ারি? 7 7th জানুয়ারি 1968। সময়টা বলুন। ওই ভোর 4টা। ভোর 4টে। হ্যাঁ, জন্ম রবিবার। কোথায় হয়েছিল? ঝাড়গ্রাম? না না, সাঁকরাই, প্রপার সাঁকরাই, ভাঙাগড়। আচ্ছা, তার মানে যেটা পাওয়া যাচ্ছে সেদিন ছিল আপনার রবিবার। হ্যাঁ 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 রবি মানে শনিবার, বাংলা হিসাবে শনিবার ভোররাত্রি হচ্ছে, ইংরাজি মতো রবিবার পড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বৃশ্চিক লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্র, বুধের দশায় জন্ম, গণ হচ্ছে দেবগণ, জানা ছিল? হ্যাঁ, এটা মোটামুটি জেনেছিলাম। মীন রাশিতে তো 7.5 চলছে, জন্ম ছকে আচ্ছা। লগ্নের পঞ্চমে শনিচন্দ্র একসাথে যুক্ত হয়ে বসে রয়েছে। বৃশ্চিক লগ্ন, পঞ্চম ঘরে শনিচন্দ্র, মীন রাশির ঘর, বর্তমান সময় মীন রাশিতে 7.5। মানসিক টেনশন, চিন্তা, ডিপ্রেশন, আর্থিক হ্যাঁ, জায়গা হ্যাঁ, থেকে হ্যাঁ। টানামানি। হ্যাঁ হ্যালো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। মানসিক টেনশন, চিন্তা বৃদ্ধি, ডিপ্রেশন আসবে, এবং আর্থিক একদম, জায়গা থেকে একদম, হ্যাঁ একদম যা বলেছেন আর্থিক একদম। জায়গা থেকে টানামানি 7.5 চলছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ভাইজির জন্য দেখিয়েছিলেন, আপনার জন্য দেখাননি কোনোদিন আমাকে? না, শুধু আমি তো ওইটা নিয়েই আমি ব্যস্ত ছিলাম যে আমি একটা চমক আনতে চাই আপনার সঙ্গে থেকে, যত আমার জীবনে ধকল আসুক। বুঝতে পারলাম না, আরেকবার বলুন কি বললেন? আমি একদম নিজের সমস্ত কিছুকে বেপরোয়া করিয়ে দিয়ে আমি ওর হয়ে লড়াই করেছিলাম যে ওকে আগে আমি তুলি, তারপর আমার দিকটা ভাব। যে লড়াই আপনি ভাইজিকে নিয়ে করছিলেন, হ্যাঁ, বা যে লড়াইয়ে আমি আপনার ঢাল হয়েছিলাম, আপনার জীবন যুদ্ধের লড়াইয়ে তো আমি তো ঢাল হয়েছিলাম আপনার সাথে, তো সেই লড়াই আজকে জিতে আপনার কতটা খুশি লাগছে? আমি ভাবতে পারছিনি, আপনি যে কি জিনিস আর এবং কি করেছেন। মিরাকেল রেজাল্ট হয়। আমি যে বারবার করে বলি, গলা ফাটিয়ে চিল্লামিল্লি করে যে আমি বলি যে অ্যাস্ট্রোবাস্তু রেমেডির অ্যাপ্লাই করলে হয়কে নয় করে দেওয়া যায়, নয়কে হয় করে দেওয়া যায়। বুঝতে পারছি। আচ্ছা, 1 মিনিট একটা কথা বলি, আমি আসছি আপনার প্রেডিকশন আসছি, 7.5 চলছে, তারপর প্রেডিকশন আসছি। কথা হচ্ছে এই মুহূর্তে যে আপনি আমাকে ফোন করেছেন লাইভে, হ্যাঁ অনেক, দেখুন এই টিভিটা যার মধ্যে আপনি আমাকে ফোন করেছেন, বা যে এই কোটি কোটি ভিউয়ার্স যারা এই মুহূর্তে এই টিভির অনুষ্ঠানে প্রোগ্রাম দেখছে, হ্যাঁ অনেকেই তো ভাবতে পারে যে আপনি হয়তো আমার ঘরের লোক, কিংবা আপনি হয়তো আমার শিখানো পড়ানো লোক, কিংবা আপনাকে হয়তো একটু ফোন করে দিন বলে পয়সা দিয়ে হয়তো ফোন টোন করানো হচ্ছে, হতেই পারে, না হওয়ার কিছুই নেই, তাই তো? শুনুন তা আপনি 1 মিনিট শুনবো। আপনি আপনার প্রকৃত যে ঠিকানা, সেই ঠিকানাটা একটু বলুন তো। আমার প্রকৃত ঠিকানাটা বলছি, ঝাড়গ্রাম জেলার অন্তর্গত সাঁকরাইল গ্রাম। আচ্ছা, একদম থানা নিয়ারেস্ট আমার বাড়ি। আচ্ছা, দিলীপ পালই। হ্যাঁ, তাহলে যে কেউ গেলে আপনাকে খুঁজে টুজে পাবে তো? আরে ওইখানে এলে আমাকে যাকে খুশি জিজ্ঞেস এবং করলে আমাকে সব পাবে। থেকে বড় কথা, যদি যায় আপনি প্রমাণ দিতে পারবেন তো যে আবিশাস্তির কাছে গেলে কাজ হয়? সেটা বলার অপেক্ষা রাখে না, এবং সেটা সব বলার থেকে বড় প্রমাণ হচ্ছে আপনার ভাইজি এবং আপনার জীবনের যে পরিস্থিতিগুলো ছিল, যেখান থেকে আজকে এই জীবন যুদ্ধে আপনি জয়লাভ করেছেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, 7.5 চলছে, আর্থিক জায়গাটা না একটু টানামানি চলবে, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, এখান থেকে কি বেরোনোর কোনো পথ নাই দাদা? বেরোনো আমি আছি তো, আমি থাকতে আবার এসব নিয়ে কেউ ভাবে? আপনারা কি যে এত বছর ধরে আমাকে চেনেন না আপনি? হ্যাঁ, আমাকে তো চেনেন, আমার কাছে তো এসছেন, হ্যাঁ নিজের জন্য কখনো জানা হয়নি, ভাইজির জন্য, ফ্যামিলির জন্যই ব্যস্ত হয়েছিলেন। এবার সেই চাপ, সেই টেনশন মাথা থেকে বের করে দিয়েছি, এবার নিজেকে নিয়ে ভাবুন। ব্যবসা করার ছক, একের অধিক ব্যবসার যোগ আছে, ঠিক আছে? শনিবার দিন শুনুন, সামনের শনিবার দিন অতি অবশ্যই আপনার জন্য বুকিং করুন, আপনার জন্য দেখানোটা বড় কথা নয়, আর অতি অবশ্যই ভাইজির বিয়ের মিষ্টিটা কিন্তু পাওনা আছি, ওটা খাইয়ে যেতে হবে, ঠিক আছে? এটাই। আর কিছু জানার, আর কিছু জানবেন? না, আপনার যা প্রোগ্রাম, আমি সত্যি বলছি আপনাকে মানে অসংখ্য ধন্যবাদ। আর আমি তো গেছি, আপনাকে মানে সময় নষ্ট করতেও আমার বিবেকে লাগে প্রচুর, সত্যি বলছি, একবারে সত্যি বলছি। ঠিক আছে, ভালো থাকুন, নিশ্চিন্তে থাকুন, শনিবার দেখা করুন, ঠিক আছে? বসে আলোচনা হবে, বসে কথা হবে, করে দেবো। 7.5 প্রতিকার করতে হবে, ঠিক করতে হবে, ঠিক আছে? আমি যাচ্ছি। হ্যাঁ, শনিবার চলে আসুন, ভালো থাকুন, নিশ্চিন্তে থাকুন। যাই হোক, রাখুন, ভালো থাকুন।
জয় হোক। এই হলো আবির শাস্ত্রী ক্লায়েন্টের গলার জোর। দেখুন, আমি মুখে বড় বড় কথা বলতে পছন্দ করি না। হ্যাঁ, আমি জানি, আমি পড়াশুনো করেছি, আমি এখনও পড়াশুনো করি, আমি এখনও রিসার্চ করি, তাই আজকে আমার গলার জোর। এবং সবথেকে বড় আমার গলার জোর হচ্ছে এই মানুষগুলো, যারা এক একটা সময় সোমবার দিন গড়িয়া চেম্বারে মা এসে রীতিমতন চোখের জল ফেলছে। এক মা এসছে, আবার উল্টো বাবা মানে না এই ধরনের ঘটনা, মানে জ্যোতিষ বাবা মানে না, যদিও বাবাকেও দোষ দিয়ে লাভ নেই। চারিদিকে এখন মানুষ বিভিন্ন জায়গায় রাম শ্যাম যদি মধু এখান ওখান দৌড়ে দৌড়ে মানুষ ঠকে গেছে, মানুষ বিভ্রান্ত, না মানাটাই কোয়াইট ন্যাচারাল, এটা অস্বাভাবিক কিছু নয়। মা কোনো রকমে লুকিয়ে এসছে। অবস্থাটা চিন্তা করুন, অবস্থাটা ভাবুন। ছেলের 18 বছর বয়স হয়নি, 17+। ছেলে মাকে মুখ খারাপ করে, মা যখন দুপুরবেলা বা রাত্রেবেলা ছেলেকে খেতে দিচ্ছে, ছেলেটা এতই থার্ড ক্লাস কোয়ালিটিতে চলে গেছে, ছেলে মাকে মুখ খিস্তি করে তুই তো কারি বলছে, কি রান্না করেছিস আমার জন্য, আমি এসব খাই না, খাবার তালা ছুঁড়ে ফেলে দিচ্ছে। তো এই যে মায়ের চোখের জল, কখন সিচুয়েশন, এই ধরনের সিচুয়েশন দেখুন, এই যে ঘটনা বলছি, সেইকে মা আওয়া আওয়া করে চোখের জল ফেলছে। বাবা মানে না, মা কষ্ট করে এসছে টিভিতে দেখে বা কারো কাছ থেকে রেফারেন্স নিয়ে। আমি একটা কথা বারবার করে বলি, অথচ সেই মাই বলছে আমাকে যে আজ থেকে কিন্তু 3 বছর আগেও এই ছেলে, যে ছেলে মুখের ওপর একটা কথা বলতো না, সেই ছেলে আজকে মায়ের গায়ে হাত তো ছেড়েই দিলাম, মুখ খিস্তি এবং মাকে তুই তো কারি করে কথা বলছে। এতটাই একটা মানে সিচুয়েশনটা এমন জায়গায় চলে গেছে। অথচ যে ছেলে 3 বছর আগে, এই জন্য আমি মানে 3 বছর আগে বাবা মায়ের বাধ্য ছেলে ছিল, এর জন্য আমি যে কথাটা বারবার করে আপনাদের বলি যে দাঁত থাকতে থাকতে দাঁতের মর্ম বোঝাটা ইজ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। দাঁত পড়ে গেলে, দাঁত চলে গেলে তখন দাঁতের মর্ম বুঝে লাভ নেই, তখন আপনাকে ওই ফলস দাঁত লাগিয়ে ঘুরতে হবে। তো দাঁত থাকতে থাকতে দাঁতের মর্ম বুঝুন, সময় থাকতে থাকতে যোগাযোগ করুন। এই যে দিলীপ বাবু ফোন করেছিলেন, এনার মতন সময় থাকতে থাকতে যোগাযোগ। আজকে এই দিলীপ বাবুর মতন হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষের মুখের হাসি, লক্ষ লক্ষ মানুষের এই যে গলার জোর, যে আমি আপনার কাছে গিয়ে কাজ পেয়েছি, এটাই আমার সব থেকে বড় অহংকার। আমার বাড়ি গাড়ি অর্থ টাকা পয়সা কোনো কিছু থাকবে না, জানেন তো, টাকা পয়সা কিচ্ছু থাকবে না। যেটা থাকবে সেটা হচ্ছে মানুষের সাথে মানুষের সম্পর্ক। আজকে আমি না থাকলে কালকে বলবে যে না, আবিরবাবু কিন্তু ভালো লোক ছিলেন, অন্তত আমাকে ঠকাননি, যেটুকুনি বলেছেন তেটুকুনি কথা অন্তত রেখেছেন। আমি এটাই মেনটেন করি। আজকে বহু মানুষ বহু অনুষ্ঠান দেখেন, অনুষ্ঠানের পর অনুষ্ঠান, চ্যানেল ঘোরালেই অনুষ্ঠান। আমি তো একটা কথা বলি, এদিক ওদিক সেদিক সব জায়গায় ঘুরে আসুন, ডাইরেক্ট আমার অনুষ্ঠান থেকে আসবেন না আমার কাছে। আগে আপনি টক নোনতা তেতো সব কিছু, ঝাল সব কিছু টেস্ট গ্রহণ করে আসুন, তারপর যদি মনে হয় মিষ্টির স্বাদ পেতে হবে, শেষ পাতে মিষ্টির যে টেস্ট, সেটা আপনাকে আবিশ্বাসী বুঝিয়ে দেবে। আজকে বহু মানুষ যারা বিভ্রান্ত, কোথায় যাব, কি করব, আদেও কি অ্যাস্ট্রোলজারের কাছে গেলে কাজ হয়, আদেও কি বাস্তুশাস্ত্রের কিছু গুরুত্ব রয়েছে, আমি নিজে মুখে বলবো না, আপনারা শুনুন নিজের কানে, তারপর আসবো আজকের ডিটেলস আলোচনায়। নমস্কার, আমি ময়না থেকে এসেছি আবিরবাবুর কাছে আমার ছেলের পড়াশোনার ব্যাপারে। মানে মাধ্যমিক যখন দিয়েছিল তখনই এসেছিলাম, প্রায় 3 বছর থেকে আসতেছি। ছেলে খুব রেজাল্ট ভালো করেছে, খুব উপকৃত হয়েছে। স্যারের গাইড মতো আমরা চলছি, স্যার যেভাবে বলেছিল আমরা সেইভাবেই কাজ করছি, খুব উপকৃত হয়েছি। মাধ্যমিকে 93% নাম্বার পেয়েছে, যাতে আরও উন্নতির পথে যেতে পারি, স্যারের গাইড মতো আমরা চলছি। কি মনে হয় আপনার, যে যারা আপনাদের মতন বাবা মায়েরা রয়েছেন, সন্তানদের পড়াশোনা নিয়ে চিন্তিত, তারা আবির শাস্ত্রীর কাছে আসলে কি উপকার পাবে? নিশ্চয়ই পাবে, দাদার কাছে আসলে নিশ্চয়ই পাবে, আমরা পেয়েছি বলে তো এসেছি। ছেলে এখন কি পড়াশোনা করছে? ছেলে বিটেক পড়তেছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। সেটা কি আমি বলে দিয়েছিলাম কোন লাইনে ছেলে পড়াশোনা করবে? বলে দিয়েছিলেন, সেই মতোই আমরা চলছি। নমস্কার, আমি অজিত কয়াল, রাজদিঘি পূর্বজটা থেকে এসেছি গড়িয়া চেম্বারে আবির শাস্ত্রী মহারাজের কাছে। সেখানে আমার ছেলের পড়াশোনা অবনতির জন্য এসেছি। আপনি কতদিন আগে থেকে আসছেন আমার কাছে? দীর্ঘ 1 বছর আগে থেকে 1 বছর আগে প্রথম এসেছিলেন ছেলের জন্য? ছেলের পড়াশোনার জন্য। আচ্ছা, মাধ্যমিকের রেজাল্ট খারাপ করার জন্য। কত সালে মাধ্যমিক দিয়েছিল ছেলে? 2024 সালে মাধ্যমিক দিয়েছিল। আচ্ছা, 2024 এ খারাপ হয়। কত পেয়েছিল? ওখানে 35-6% 35-36%। খুবই আজকের এই পরিস্থিতিতে বা আজকের এই কম্পিটিশনের মার্কেটে খুবই খারাপ রেজাল্ট। আচ্ছা, তারপর আপনারা আমার কাছে আসলেন এখানে টিভি দেখে অনুষ্ঠান দেখে আমরা এখানে আসি, গড়িয়া চেম্বারে আসি। তো ছেলের জন্য যে আসলেন, ছেলের জন্য যে প্রতিকার করলেন, তারপর আজকে 1 বছর পর, 1 বছর আগের ছেলের কি অবস্থা আর আজকে কি অবস্থা? তারপর ও 11-এ ভর্তি হয় সায়েন্স নিয়ে। স্যারের কাছে আসলাম,
প্রথম সেমিস্টারে অনেকটা ভালো করেছে, হুম। তারপরে দ্বিতীয় সেমিস্টার যখন, তখন 80% নম্বর তুলে এই খুবই ফেলেছে। ভালো মানে 80% 11-এর ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার 80% অ্যাবাভ নাম্বার। 80% নাম্বার। সায়েন্স সায়েন্স নিয়ে যে পড়ছে। ছেলে মাধ্যমিকে 35-36 নাম্বার নিয়ে কোনো রকমের টেনে টুনে মাধ্যমিক পাস হিসাব মতন কোনো এই রকমের মার্কেটে, মাধ্যমিক পাস। মানে আজকের ওই বাজারে জন্য আমরা বিভ্রান্ত হয়ে স্যারের একদম। কাছে এসেছিলাম টিভিতে অনুষ্ঠানটাই দেখতে। হুম। তো আজকে আপনারা কতটা খুশি বাবা মা হিসাবে? আজকে আমরা খুব খুবই খুশি, খুশি, খুবই রেজাল্ট। খুশি। হুম। আরো আমরা পরে আসবো। আর এই যখন- মুহূর্তে যে লক্ষ লক্ষ দর্শক বন্ধু আপনাদের দেখছে, কি মনে হয় আবির শাস্ত্রীর প্রতিকার কি কথা বলে, কাজ হয়? খুব কথা বলে। আমরা এসেছি, আপনারাও আসুন। হুম। অবশ্যই এখানে এলে আপনাদের মনস্কামনা পূর্ণ হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের। কিন্তু বলতে পারি আবার আসবো আমরা। আমার ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিক, রেজাল্ট চিন্তা নেই, যা দেওয়া আছে 100% বেটার রেজাল্ট। আশা করি আপনারা শুনলেন, সমস্যায় জর্জরিত মানুষ, সর্বোপরি সাধারণ মানুষ প্রকৃত অ্যাস্ট্রোবাস্তু মেথড বা প্রকৃত অ্যাস্ট্রোবাস্তু রেমেডির অ্যাপ্লাই করে তারা আজ কতটা ভালো রয়েছে, আপনিও ভালো থাকতে বাধ্য। এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর যে কথাটা না বললেই নয়, আমার চেম্বার তো আর চেম্বার ছিল না, মিষ্টির দোকান হয়ে গেছে। যদি আমি মিষ্টি খাই না, আপনাদেরকে একটু ভালোবাসাই করে বলি, একটু আপনাদেরকে নিজের মনে করি, তাই নিজের মতন করেই বলি, এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পর মিষ্টির দোকান হয়ে গেছে। এত মিষ্টি, লোককে বেলাতে বেলাতে বাড়ি এসেছি সারা জীবন, হোটেলে চেম্বারে একে ওকে বিভিন্ন লোকে বেলাতে বেলাতে বাড়ি আসতে হয়েছে। যাই হোক, আগামী বছর যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জয়েন্ট নিট বিভিন্ন কম্পিটিটিভ এক্সামসে তোমরা বসছো, বা যে সমস্ত গার্জেনরা আমার অনুষ্ঠান দেখছেন যাদের সন্তানরা আগামী বছর, ইমিডিয়েট এখন থেকে যোগাযোগ শুরু করুন। বা আমি যে কথাটা বারবার করে বলি, একটা বাচ্চার ক্ষেত্রে মোটামুটি ক্লাস 6, 7, 8, 9 এই সময়ের মধ্যে যদি তার কাউন্সেলিং, তার প্রতিকার প্রতিবিধান করানো যায়, 100 নয় 1000%, এটা আবির শাস্ত্রীর চ্যালেঞ্জ। আমি যে লাইনে বলে দেবো সেই লাইনে এবং আমার কাউন্সেলিংয়ে চললে একটা বাচ্চার ভবিষ্যৎ গড়তে বাধ্য বাধ্য বাধ্য, এর বাইরে কোনো কিচ্ছু যাবে না। আজকে এই যে কথাটা আমি বলছিলাম, মা এসে হাউমাউ করে কাঁদছে, সন্তানের এই ধরনের অ্যাটিটিউড, মাকে খিস্তি করা, মাকে তুইতকারী, বাবার কথা গ্রাহ্য, মানে বাবা তো হাল ছেড়েই দিয়েছে, মা বলছে বাবা ছেলের সাথে কথা বলে না। তো এই ক্যাটাগরির সিচুয়েশন কখন হয় এটাও তো জানা দরকার। হয়ে গেলে ওই যে কিছু ঘটিয়ে দিয়ে মাথা ফাটিয়ে চুনচে লাভ নেই, মানে যার মাথা ফেটেছে তাকেই চুন চাইতে হবে। তো ঘটে গেলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, কথাতেই আছে। তো ঘটে গিয়ে সব কিছু নেগেটিভ হয়ে যাওয়ার পর আপনাকে তো ভোগান্তিতে হয়েই গেল। তখন তো ছুটে দৌড়ে লাভ নেই, এদিক ওদিক সেদিক। আবার সেই সময় আপনি যে এদিক ওদিক সেদিক ছুটছেন, সেখানেও গিয়ে বিভিন্ন জায়গায় আপনারা ঠকছেন। প্রকৃত সায়েন্স বুঝুন, প্রকৃত থিওরি আগে বুঝুন, আগে প্র্যাকটিক্যালের জায়গায় আগে থিওরিগুলো আপনাদের জানতে হবে। প্রথম কথা হচ্ছে, আমি আপনাদের বারবার করে বলেছি, কলিযুগ, রাহুর যুগ। রাহু মানে যা কিছু ইনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু রাহু। দেখবেন একটা মানুষ ইনস্ট্যান্ট টাকা, ভালো করে বোঝার চেষ্টা করুন, যা কিছু ইনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু রাহু। ইনস্ট্যান্ট অর্থ কোথায় পাওয়া যায়? হঠাৎ বা ফাটকা, হঠাৎ করে আপনি মোটা অ্যামাউন্টের অর্থ কীভাবে পেতে পারেন? আপনি চুরি করে পেতে পারেন, বোঝানোর পরিপ্রেক্ষিতে। আপনি লটারি জিতে পেতে পারেন, আপনি ফাটকা কোনো খেলা খেললেন, গ্যাম্বলিং জুয়া খেললেন, সেখান থেকে পেতে পারেন। বা আপনি ভুলভাল, অর্থাৎ সৎ পথে তো পাওয়া সম্ভব নয়, ভুলভাল আপনি লটারি থেকে পেতে পারেন। দ্যাট ইজ ইকুয়াল টু রাহু। এই যে নামগুলো নিলাম, একটা মানুষ মায়া, রাহু মানে মায়া, রাহু মানে ইলিউশন, রাহু মানে ভ্রম। এবার বাচ্চাদের ক্ষেত্রে, আপনার বাচ্চা পড়াশোনা করছে, আমি বহু বাচ্চা এরকম দেখেছি, পড়াশোনায় ভালো, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, বাট নেশাতে এমনভাবে অ্যাডিক্টেড, অথচ পড়াশোনা কিন্তু তার যথেষ্ট ঠিক আছে, পড়াশোনা ইম্প্যাক্ট ভালো বা ভালো চাকরিও করছে, বাট নেশা এমনভাবে অ্যাডিক্টেড, মানে বাবা মা চোখের জল নাকের জল এক করে দিচ্ছে। তো রাহু একটা বাচ্চার জীবনে বা একটা ছাত্রছাত্রীর জীবনে রাহু কিভাবে ইম্প্যাক্ট ফেলে, আমি একটু রিকোয়েস্ট করবো আপনাদের ডায়াগ্রাম করে দেখানোর জন্য। দেখুন, প্রথম কথা হচ্ছে, রাহু পড়াশুনোতে অমনোযোগী, পড়াশুনোতে বিভ্রান্তি, বা কি নিয়ে পড়বো। আমি এরকম অনেক বাচ্চাদের দেখেছি, মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তারপরে যখন তাদের জিজ্ঞাসা করা হচ্ছে কী নিয়ে পড়ার ইচ্ছা, না আগে রেজাল্ট বেরোক তারপর চিন্তা ভাবনা করবো। উচ্চ মাধ্যমিক দিয়েছে, না আগে রেজাল্ট বেরোক, মানে কোনো প্ল্যানিংই নেই, কোনো গোলই নেই। আবার অনেক বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়, এখনই বলছে ইঞ্জিনিয়ারিং করবো, তো পরক্ষণই বলছে না জেনারেল লাইন নিয়ে পড়বো, আবার কিছুক্ষণ পরে বলছে না আমি না পাইলট হব, আবার কিছুক্ষণ পরে বলছে না নর্মাল আমি সিনেমা জগতে। এই যে বিভ্রান্তি, এই যে কনফিউশন, দ্যাট ইজ রাহু। উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় সায়েন্সের ছক, ইঞ্জিনিয়ারিংয়ের ছক, বাচ্চা চলে গেল জেনারেল লাইনের দিকে, বা সায়েন্সের ছক, বাচ্চা চলে গেল আর্টসের দিকে, কমার্সের দিকে, দ্যাট ইজ রাহু। বারবার করে বুঝিয়েছি।
রাহু মানে অতিরিক্ত পরিমাণে গ্যাজেট, অর্থাৎ ল্যাপটপ বলুন, মোবাইল বলুন বা ইলেকট্রনিক গ্যাজেটসের ওপর এবং সোশ্যাল মিডিয়ার ওপর, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, বিভিন্ন যে রিলস, এর প্রতি অ্যাডিকশন আপনার বাচ্চার রাহুর ইম্প্যাক্ট। রাহু মানে আরেকটা জিনিস যেটা ভালো করে বুঝতে হবে, রাহু মানে আপনার বাচ্চাকে কিন্তু রাহু ডে বাই ডে লেজি করে দিতে পারে, অলস করে দিতে পারে। দেখছি, ভাবছি, যাচ্ছি, সব কিছু যেন বাচ্চার বয়স হয়েছে, বড় হচ্ছে, তা সত্ত্বেও আপনি দেখছেন যা রে, খারে, ওডরে, সব কিছু যেন ঠেলে ঠেলে বলে বলে করাতে হচ্ছে তাকে, অলসতা। আবার উল্টোটাও দেখবেন অনেক বাচ্চাদের ক্ষেত্রে, একে তো অলস, শুয়ে আছে মোবাইল নিয়ে, বাবা মা যদি একটা কথা বোঝাতে যায়, আমাকে বোঝাতে শোনা আমি বড় গাড়ি কিনবো, যাকে বলা হয় ডে ড্রিমিং, দিবা স্বপ্ন দেখা, দ্যাট ইজ অলসো রাহু। রাহু মানে আমি বড় বাড়ি করবো, আমি বড়, ভেরি গুড, স্বপ্ন থাকা অবশ্যই ভালো, বাট সেটার জন্য পরিশ্রমটাও তো দরকার নেই, লেজিনেস, অলসতা, অথচ বড় বড় স্বপ্ন, আমি এখানে থাকবো না, আমি বিদেশ চলে যাব, বিদেশে এইরকম অমুক লাইফস্টাইল লিড করবো, এইরকম আমার এই থাকবে সেই থাকবে, প্রাইভেট জেট থাকবে, ও অনেক বড় বড় রাহু মানে যা কিছু ইনস্ট্যান্ট, দ্যাট ইজ ইকুয়াল টু রাহু। আমি বারবার করে আপনাদের বুঝিয়েছি, রাহু মানে ভুল সঙ্গ বা বাজে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যাওয়া, কুঅভ্যাস, যেটা আমি একটু আগে আপনাদের বলছিলাম যে সিচুয়েশনটা, নেশা ভাঙের সাথে যুক্ত হয়ে যাওয়া, হঠাৎ করে খুব অল্প বয়স থেকে ভুলভাল নেশা, ভুলভাল বন্ধু সঙ্গ। আপনার বাচ্চা টিউশন গেছে, টিউশন ছুটি হয়েছে সন্ধ্যে 6টায়, বাচ্চা বাড়ি ঢুকছে সন্ধ্যে 8টার সময়, তাহলে 2 ঘন্টা কোথায় ছিল? জিজ্ঞাসা করতে গেলে বাড়িতে তুমুল অশান্তি, তুমুল ঝামেলা, চাই তো চাই, এখনই চাই, কিনে দিতে হবে তো আমাকে, কম্পিউটার কিনে দিতেই হবে, বাইক কিনে দিতে হবে, মানে আমাকে বাইক কিনে দিতেই হবে, দ্যাট ইজ রাহু। আমি যে কথাটা বোঝানোর জন্য চেষ্টা করছি আমাদের, দেখুন কলিযুগ, কলিযুগের রাজা হচ্ছে রাহু, কলিযুগ হচ্ছে ইঁদুর দৌড়ের যুগ, এখানে কারোর ধৈর্য নেই, এই যুগে আপনারা দেখুন মিলিয়ে নিন, কারোর ধৈর্য নেই, আপনাদেরও ধৈর্য নেই, যে কারণের জন্য আপনারা এই তাড়াতাড়ি কাজ, রাতারাতি কাজ করে বিভিন্ন জায়গায় ছোটেন, রাহু, এবং সেখানে গিয়েও আবার সেই রাহু, প্রতারণা। রাহু কি বললাম? রাহু মানে ইনস্ট্যান্ট, ওয়ান অ্যান্ড অনলি প্ল্যানেট, যে প্ল্যানেট আপনাকে রাতারাতি বড়লোক করতে পারে, দ্যাট ইজ রাহু। রাহুই কিন্তু সেই গ্রহ, যে রাহু আপনাকে রাতারাতি কিন্তু বড়লোক বা রাতারাতি কোটিপতি করতে পারে। আবার রাহুই কিন্তু সেই গ্রহ যে আপনাকে রাতারাতি কোটিপতি নয়, মানে আরবপতি থেকেও রাস্তার ভিখারি বানিয়ে দিতে পারে, সেটাও কিন্তু রাহু। আবার দেখবেন এই যে যেটা আমি বলছিলাম, রাহু মানে আগে কনসেপ্ট বুঝুন, গ্রহ প্রতিকার, এটা ওটা সেটা সব আছে, সব কিছু সাইডে রাখুন, আগে কনসেপ্ট বুঝুন, গ্রহের কনসেপ্ট বুঝতে হবে। রাহু মিন্স শুধুমাত্র গলার পার্ট, বাকি বডি পার্ট তার নেই, অর্থাৎ মুখ দিয়ে যদি কিছু ইনটেক করে, মুখ দিয়ে কিছু খাচ্ছে, গলা দিয়ে বেরিয়ে যাচ্ছে, পেট নেই, পেট ভরার গল্প নেই। আপনার বাচ্চার উপর যদি রাহুর প্রভাব থাকে, আপনি দেখবেন ডে বাই ডে তার চাহিদা, আজকে মোবাইল চাইছে, আপনি কিনে দিলেন, কালকে কম্পিউটার, আপনি কিনে দিলেন, তারপর দিন বাইক, আপনি কিনে দিলেন, তারপর দিন আবার অন্য একটা কিছু, তারপর দিন আবার অন্য একটা, অর্থাৎ পেট নেই, পেট ভরার গল্প নেই, চাহিদা বাড়তে থাকা বাড়তে থাকা। এই যে বললাম রাহু মানে কি? জুয়া। রাহু মানে কি? লটারি। আপনারা দেখবেন আপনাদেরই আশেপাশে আছে, জুয়া খেলতে গিয়ে মানে আরেকটু খেলি, আরেকটু খেলি, আরেকটু খেলি করতে করতে সর্বশান্ত হয়ে যাওয়া, মায়া, ইলিউশন, ভ্রম। আবার শুনতে খারাপ লাগলো, বাস্তব কথা, আজকের দিনে আপনি যদি মানে বললাম না কলিযুগ হচ্ছে রাহুর যুগ, আপনি আপনার সন্তানকে উচ্চশিক্ষিত করাবেন, আপনি আপনার মেয়ের বিয়ে দেবেন, আপনি বিভিন্ন জায়গায় যদি দেনা করতে যান, হাত পাততে যান, আপনাকে কেউ দেনা দেবে না, কিন্তু আপনি যদি জুয়া খেলবো বলে দেনা করতে যান, আপনি যদি লটারি কাটবো বলে দেনা করতে যান, আপনাকে ওই দোকানদার বসে আছে দেওয়ার জন্য। এটাই বাস্তব, শুনতে খারাপ লাগলো। আজকে যাদের ব্যবসা শেষ হয়ে গেছে, কোনোভাবেই ব্যবসাকে আপনি মাথা তুলে দাঁড় করাতে পারছেন না, মোক্ষম একটা উপায়, মোক্ষম একটা টিপস আমি বলে দিচ্ছি। কি করবেন আপনারা? ভিজুয়াল রিপ্রেজেন্টেশন আপনারা দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে। কি করবেন? একটি ছোট নিরেট তামার কয়েন এবং তামার একটি 4 চৌকো টুকরো আপনারা নেবেন। নেওয়ার পর বুধবারের দিন দুধ এবং গঙ্গাজল দিয়ে ধুয়ে আপনার দোকান বা আপনার অফিসের প্রবেশদ্বারের যে চৌকাঠ তার তলায় এটি আপনারা পুঁতে দিন। রমরমিয়ে ব্যবসা আপনার চলতে বাধ্য, রমরমিয়ে ব্যবসায় আপনার অর্থের আগমন ঘটতে বাধ্য। আজকে সময় একদম শেষ। প্রত্যেক দিনের ন্যায় শেষ কিছু কথা বলে অনুষ্ঠান থেকে বিদায় নেব। যারা আপনারা রয়েছেন বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত, কোনোভাবেই বেরোতে পারছেন না, সমস্যার জন্য যে দেওয়ালে পিঠ ঠেকাবেন সে দেওয়ালটিও আজকে আপনার পেছনে নেই, করণীয় কি? বুকিং নাম্বার আপনার টিভি স্ক্রিনে, ডায়াল করে চেম্বার আসুন। একটা বুকিং নাম্বার ডায়াল আপনারও লাইফের চাকা ঘুরিয়ে দিতে পারে। নমস্কার, ভালো থাকুন।